তা ইকোসিস্টেমটা কি বলছে? বলছে an ecosystem can be visualized as a functional unit of nature where living organisms interact among themselves and also with the surrounding physical environment. ঠিক আছে? সো এখানে খুব সিম্পল ভাবে বলছে, ধর তুই, আমি ধর পরিবেশে বেঁচে রয়েছি, ঠিক আছে, আমার পাশে একটা মুরগি বেঁচে রয়েছে, একটা ছাগলও বেঁচে রয়েছে, আবার আমাদের চারপাশে গাছপালা রয়েছে। তো এই যে ছাগল গাছকে খাচ্ছে, আমরা ছাগলকে খাচ্ছি, আলটিমেটলি কি আমরা, এবার আমরা তো আবার অনেক সময় আমাদের উপর ডিপেন্ডেন্ট, হিউম্যান বিংস এর উপরে বিভিন্ন কার্যকলাপের জন্য। তো এই যে ডিপেন্ডেন্সি একটা প্রজাতির সঙ্গে আরেকটা প্রজাতি এবং ওভারঅল সবার সঙ্গে এনভায়রনমেন্ট, এটা কি বলা হবে? ইকোসিস্টেম। ইট ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইট ইজ আ ফাংশনাল ইউনিট অফ নেচার, ইট ইজ আ ফাংশনাল ইউনিট অফ নেচার। ওকে, ইকোসিস্টেম ভ্যারিজ গ্রেটলি ইন সাইজ ফ্রম এ স্মল পন্ড টু এ লার্জ ফরেস্ট অর মানে একদম ছোট্ট হতে পারে, মাইক্রো ইকোসিস্টেম হতে পারে, আবার লার্জ ইকোসিস্টেম, মেগা ইকোসিস্টেম হতে পারে। ঠিক আছে, লার্জ মাইক্রো মানে কি, ধর একটা অ্যাকোয়াটিক, তুই অ্যাকোরিয়াম দেখবি মাছ পোষে, তো সেই অ্যাকোরিয়ামের যে ইকোসিস্টেম হবে সেটাকে একটা সব থেকে মিনি মাইক্রো ইকোসিস্টেম বলতে পারি আমরা। আবার তেমনি বিশাল বড় ফরেস্টের যে ইকোসিস্টেম দেখবো বা সমুদ্রে, সেটা কি লার্জ স্কেলে দেখছি। তো এটা স্মলও হতে পারে কিংবা লার্জও হতে পারে। ওকে, এবার বলছে কি মেনি ইকোলজিস্ট রিগার্ডস দ্য এন্টায়ার বায়োস্ফিয়ার এজ এ গ্লোবাল ইকোসিস্টেম। তো প্রশ্ন আসতে, হোয়াট ইজ গ্লোবাল ইকোসিস্টেম? এই যে টোটাল আর্থের মধ্যে প্রত্যেকেই, মানে কেউ কেউ বলছে যে প্রত্যেকেই কোনো না কোনো ভাবে একে অপরের সঙ্গে রিলেটেড একটা ইকোসিস্টেম তৈরি করে রেখেছে, যত অর্গানিজমস আছে, লিভিং অর্গানিজমস আছে, এই পুরোটাকে বলা হচ্ছে একটা গ্লোবাল ইকোসিস্টেম। ঠিক আছে, as a composite of all local ecosystem on earth। ঠিক আছে, তো এটাকে পড়া যেহেতু মুশকিল, এত বড়টাকে পড়া, সেই জন্য আমরা কি করছি না, ছোট ছোট করে নিচ্ছি। কি? টেরিস্টেরিয়াল ইকোসিস্টেম অ্যান্ড অ্যাকোয়াটিক ইকোসিস্টেম, টেরিস্টেরিয়াল ইকোসিস্টেম অ্যান্ড অ্যাকোয়াটিক ইকোসিস্টেম। এবারে দেখ, টেরিস্ট্রিয়ালের মধ্যে কারা কারা পড়বে? ফরেস্ট, গ্রাসল্যান্ড, ডেজার্ট, এগুলো হচ্ছে টেরিস্ট্রিয়াল ইকোসিস্টেমের পার্ট। ফরেস্ট, গ্রাসল্যান্ড, ডেজার্ট এগুলো হচ্ছে টেরিস্ট্রিয়াল ইকোসিস্টেমের পার্ট। বুঝতে পারছি, সেগুলো মাটিতে হয়। আর যেগুলো হচ্ছে আমাদের জলে হবে, পন্ড, লেক, ওয়েটল্যান্ড, রিভার, এস্টুয়ারি, সব অ্যাকোয়াটিক ইকোসিস্টেমের পার্ট। এগুলো দে আর দ্য পার্ট কম্পোনেন্ট অফ টেরিস্ট্রিয়াল, এটা হচ্ছে অ্যাকোয়াটিক ইকোসিস্টেম। ঠিক আছে, এছাড়াও এই যে শস্য ক্ষেত, আমরা ক্রপ ফিল্ড, শস্য ক্ষেতে যে ইকোসিস্টেম হয়, অ্যাকোরিয়ামে যে ইকোসিস্টেম হয়, এগুলো কি? অল দে আর ম্যান মেড ইকোসিস্টেম। তাই না? শস্য ক্ষেতে তো আমরা মানুষ সব ম্যানুয়ালি চাষ করে সবজি তৈরি করি, ফসল তৈরি করি, তো যেগুলো কি ম্যান মেড প্রসেস। ওকে, ম্যান মেড ইকোসিস্টেম। ঠিক আছে, মনে এখান এই জায়গাটা থেকে এটা ইম্পর্টেন্ট, তাই মনে রাখবি ইকোসিস্টেম দ্য টার্ম ওয়াজ ফার্স্ট কয়েন্ড বাই, বলতে পারবি কেউ? The term was first coined by K. Hensley. A.G. Hensley. A.G. Hensley. A.G. Hensley. আচ্ছা, এই ক্লাসটা হয়ে গেলে সৌম্যদিকে আমার কাছে একটু কল করবি, তোর সঙ্গে কথা বলার আছে আমার। আচ্ছা, চলো নেক্সট হচ্ছে, আমি খাতাটা চেক করার পর তোকে আমি বলবো, এসএমএস করবো, তখন তুই ফোন করবি, তখন বলবো। এটা হতে পারে একটু রাতের দিকে, 9:30টার দিকেও হতে পারে। Very 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 important, what is stratification? Vertical distribution of different species occupying a different level is called stratification. Vertical distribution of different species occupying different level. যেমন ধর একটা ফরেস্ট, যারা ট্রি থাকে তারা কি হয়, অনেক বড় গাছ হয়, তাই তো? আমি একটা নারকেল গাছ আঁকছি, যাচ্ছি, তারা অনেক বড় গাছ হয়, কি ট্রি, দে আর ট্রি। তাহলে যতগুলো ট্রি আছে সব উপরের লেভেলটাতে থাকবে, উঁচু লেভেলটাতে থাকবে। তারপরে কি থাকবে, একটু ছোট ছোট ট্রি বা ছোট গাছ, আর একটা ছোট প্ল্যান্টস গুলো থাকবে নিচে। কি হলো এটা? সরি সরি, ছোট
ছোট প্ল্যান্ট গুলো থাকবে একটু নিচে। এবার যেগুলো তো শার্প হবে, শার্প গুলো কি হবে, আরো নিচে থাকবে। এটা একটু ঝোপ মতন করে থাকে শার্প গুলো। আর হার্ব গুলো কি হবে, হার্ব আর একদম নিচে থাকছে। বুঝেছিস তো? তো বিভিন্ন ভার্টিক্যাল হাইট বেসিসে সে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন হয়েছে। So vertical distribution of different species occupying different level. Vertical distribution of different species occupying different level is called stratification. এবার বলবি কি ব্যাপারটা, বলছে এক্সাম্পল আমি যেটা বললাম, ট্রি অকুপাই দ্য টপ ভার্টিক্যাল স্ট্রাটা। সব থেকে উঁচুতে বা লম্বায় থাকে হচ্ছে ট্রি, সব থেকে বনের ওপরে। তারপর থাকবে শার্প অ্যান্ড সবার নিচে থাকবে হার্ব অ্যান্ড গ্রাসেস, দ্য বটম লেয়ার। তো এখানে বেশ কিছু টার্মস পাবো যে টার্মস গুলো খুব কোরিলেটেড, বাট উই শুড নট কোল্যাপস দেম, ক্র্যাশ করতে দেবো না। কিন্তু সার্টিফিকেশন আরো অনেক কিছু আমরা দেখবো। ঠিক আছে, তো সার্টিফিকেশন কি জিনিসটা আমরা ক্লিয়ার আশা করি হয়েছে। নেক্সট হচ্ছে একটা যে আমাদের ইকোসিস্টেম আছে, ইকোসিস্টেমের কম্পোনেন্টস কি কি হয়, কম্পোনেন্টস অফ আওয়ার ইকোসিস্টেম, কম্পোনেন্টস অফ দ্য ইকোসিস্টেম কি কি হয়। একটা ইকোসিস্টেমের কম্পোনেন্ট গুলো কি কি, প্রোডাক্টিভিটি, ডিকম্পোজিশন, এনার্জি ফ্লো অ্যান্ড নিউট্রিয়েন্ট সাইক্লিং। কি কি আছে, প্রোডাক্টিভিটি, ডিকম্পোজিশন, এনার্জি ফ্লো অ্যান্ড নিউট্রিয়েন্ট সাইক্লিং। এবারে প্রোডাক্টিভিটি জিনিসটা কি, কিছু তৈরি করাকে বলা হয় প্রোডাক্টিভিটি, কিছু প্রোডাকশন দেওয়াকে বলা হয় প্রোডাক্টিভিটি। অ্যাকচুয়ালি প্রোডাকশন, এবার সেটা উইথ রেসপেক্ট টু টাইম ধরলে তখন সেটা হয়ে যায় প্রোডাক্টিভিটি। প্রোডাকশনটা কি, কোনো কিছু তৈরি হওয়াটাকে বলা হয় প্রোডাকশন, তাই না? এবার যদি সেটা বলি এত টাইমের মধ্যে সে কতটা প্রোডাকশন দিয়েছে, সেটা হবে তার প্রোডাক্টিভিটি। যেমন আমি যদি বলি তোরা সারাদিনে 5 পাতা বই পড়ছিস, তাহলে কি এটা বলতো তোর প্রোডাক্টিভিটি, একদিনে 5 পাতা বই পড়তে পারিস, ইট ইজ এ প্রোডাক্টিভিটি। বাট কত পাতা বই পড়ছিস, 5 পাতা, এটা তো প্রোডাকশন, ইট ইজ ইউর প্রোডাকশন। বাট ইফ আই মেনশন দ্য টাইম, যে এত টাইমের মধ্যে এতটা করছে, দেন ইট উইল বি প্রোডাক্টিভিটি, এটা প্রোডাক্টিভিটি হবে। ঠিক আছে, তারপরে ডিকম্পোজিশন হবে কি, এই যে কিছু প্রোডাক্ট তৈরি হলো, এক সেকেন্ড, to understand the ethos and of an aquatic ecosystem, let us take a small pond as an example. ঠিক আছে, এখানে অনেক কিছু বলেছে, আমি মেনশন এখানে তেমনটা কিছু বলবো না, খালি যেটা দরকার সেটা বলে দিচ্ছি। প্রোডাক্টিভিটি মানে কিছু তৈরি করলাম, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ডিকম্পোজিশন। ডিকম্পোজিশন মানে হচ্ছে এই যে কিছু তৈরি হলো, ধর কার্বনের কোনো কম্পাউন্ড তৈরি হলো, সেটাকে তো ব্রেক করতে হবে, ছোট ছোট টুকরো করতে হবে, সেটা হচ্ছে ডিকম্পোজিশন। তারপরে সেখান থেকে এনার্জি বের করে সেটাকে ফ্লো করাতে হবে, দ্যাট উইল বি এনার্জি ফ্লো। এন্ড আফটার দ্যাট ইট উইল বি নিউট্রিয়েন্ট সাইক্লিং। তারপরে সেটা নিউক্লিয়াস সাইকেলে আসবো একটা একটা করে, আমরা প্রত্যেকটাতে একটা একটা করে আসবো। এবার দেখবো কম্পোনেন্টস অফ দ্য ইকোসিস্টেম, যেটা দেখলাম এতক্ষণ পর্যন্ত। এবার বলছে কি, দ্য কম্পোনেন্ট অফ ইকোসিস্টেম আর সিন টু ফাংশন অ্যাজ ইউনিট। ঠিক আছে, 4টে বলেছে। এবার কি বলেছে দেখ, এইটা কিন্তু একটা জেনারেলাইজড আমি বলেছি। এবারে কম্পোনেন্ট বলতে গেলে বায়োটিক অ্যাবায়োটিক হিসাবে আমরা ধরতে পারি, এটা তো কি কিভাবে তৈরি হচ্ছে, কিভাবে প্রসেসটা হচ্ছে, একটা ইকোসিস্টেমের প্রসেসিং কম্পোনেন্ট গুলো বলেছে, প্রোডাক্টিভিটি, ডিকম্পোজিশন, এনার্জি ফ্লো, নিউট্রিয়েন্ট সাইকেল। এবার দেখ বলছে কি, এখানটা ভালো করে খেয়াল কর, the abiotic component is the water with all the dissolved inorganic and organic substances and rich soil deposit at the bottom of the point. মানে কি বলছে, এইখানটা ভালো করে তার আগে দেখতে হবে কি বলছে, যে a pond is a
shallow water body in which all the above mentioned four basic components of an ecosystem are well exhibited. বলছে একটা তো পুকুরের ইকোসিস্টেম বলছে, সেখানে কি বলছে উপরে যে চারটে পার্ট আছে প্রোডাক্টিভিটি, ডিকম্পোজিশন, এনার্জি ফ্লো অ্যান্ড নিউট্রিয়েন্ট সাইক্লিং, এই চারটে যে কম্পোনেন্ট রয়েছে এই চারটে কম্পোনেন্টসের যে সমস্ত কিছু কিন্তু পয়েন্টের মধ্যে দেখতে পারবো। বলছে কিন্তু অ্যাবায়োট এবার কি একটা ইকোসিস্টেমের কম্পোনেন্ট দুটো রকম হতে পারে, বায়োটিক আর অ্যাবায়োটিক। আমি এখানে লিখে দিচ্ছি component of ecosystem, it can be of two types, biotic and abiotic. abiotic মানে কি হবে, ওয়াটার থাকতে পারে, ঠিক আছে, ইনঅর্গানিক সলভেন্ট থাকতে পারে বা ইনঅর্গানিক ম্যাটার, ঠিক আছে, যেমন আয়নস হতে পারে, সয়েল হতে পারে, এগুলো সবকিছু হচ্ছে অ্যাবায়োটিক। বায়োটিক এছাড়াও আর কি হতে পারে, দ্য সানলাইট, দেখলে সোলার ইনপুট, টেম্পারেচার, ডে লেন্থ, কতক্ষণ টাইমটা ধরে সারাদিন দিন থাকছে, এবং আদার ক্লাইমেটিক কন্ডিশনস কি করছে না, এগুলো সমস্ত হচ্ছে অ্যাবায়োটিক কম্পোনেন্টস দেয়ার, যারা কিনা এন্টার পন্ডের ফাংশনটাকে মেনটেন করছে বা রেট অফ ফাংশনটাকে মেনটেন করছে, ঠিক আছে। এবারে যা আছে বায়োটিক কম্পোনেন্ট, বায়োটিক কম্পোনেন্ট অ্যাবায়োটিক মানে বুঝতে পারছি সেগুলো কোনো জীবন নেই, দে আর লাইফলেস, দে আর নন লিভিং, বা যেগুলো লিভিং রয়েছে, ঠিক আছে, লিভিং গুলো কি, এরা দু ধরনের হতে পারে, যেগুলো বায়োটিক কম্পোনেন্টস বলবো সেটা হতে পারে, তাদেরকে মেনলি বায়োটিক কম্পোনেন্টস মেনলি কি থাকে, বায়োটিক কম্পোনেন্টস এদের বেসিক্যালি বলা হয়ে থাকে কনজিউমার, যারা কিছু গ্রহণ করে। বলি স্যার প্লান্ট তো এর মধ্যে পড়ে, হ্যাঁ সেই জন্য আমি এটাকে দুটো ভাগ করছিলাম প্রথমে, এটাকে ওই জন্য প্রথমে দুটো ভাগ করতে চাইছিলাম। বায়োটিক বলতে গেলে দুটো রকম আসবে, একটা হচ্ছে কনজিউমার আসবে, আর একটা কি আসবে, প্রডিউসার, ঠিক আছে। এবারে আমি প্রডিউসার মানে কি, কারা প্লান্ট মানে প্রডিউস করে বলে দিলাম, প্লান্টস, যত প্লান্টস আছে তারা সব প্রডিউস করবে, লাইক জু প্ল্যাঙ্কটন, ফাইটোপ্ল্যাঙ্কটন, মেইনলি ফাইটোপ্ল্যাঙ্কটন। এই যে অটোট্রফিক লিখেছে, দেখ এখানটা একটু বুঝতে হবে, অটোট্রফিক কম্পোনেন্টস ইনক্লুড দ্য ফাইটোপ্ল্যাঙ্কটন, কিছু অ্যালগি থাকে, ঠিক আছে, এবং কিছু প্লান্টস থাকে যেগুলো জলের নিচে থাকতে পারে বা উপরে থাকতে পারে, সে ভাসতে পারে কিংবা কিনারাও থাকতে পারে। ওভারঅল কি বলছে, দে আর প্রডিউসার, বায়োটিক কম্পোনেন্টস অফ দ্য ইকোসিস্টেম, বাট দে আর প্রডিউসার, কিছু তৈরি করছে, প্লান্টস, সেটা ফাইটোপ্ল্যাঙ্কটন, এগুলো অ্যালগি ফ্যালগি এগুলো। আর কনজিউমার কি হতে পারে, কনজিউমার আবার এখানে লেখার জায়গাটাই শেষ, আচ্ছা এখানে লিখে দিচ্ছি আমি, কনজিউমার আবার দু ধরনের হতে পারে, কি কি, একটা ম্যাক্রো, একটা হচ্ছে মাইক্রো। ম্যাক্রো কনজিউমার্স কোনগুলো হবে, যেগুলো সাধারণত খুব শেপ বড় হয়, যেমন হার্বিভোরস, এদেরকে বলা হয় প্রাইমারি কনজিউমার, দে আর প্রাইমারি কনজিউমার। এরা খাবে মেনলি যারা ঘাস পাতা খায়, মানে যারা প্রডিউসারকে খায়, হার্বিভোরাস, তারা প্রাইমারি কনজিউমার। সেকেন্ডারি হচ্ছে কারা, কার্নিভোরাস, সেকেন্ডারি টার্সিয়ারির মধ্যে আসবে, সেকেন্ডারি আসবে, টার্সিয়ারি আসবে, তাই তো, এগুলো সবই হলো আলটিমেটলি মাংসাশী প্রাণী, কার্নিভোরাস। আর মাইক্রো কনজিউমার যারা থাকবে তারা মানে কি হবে না, মেনলি তাদেরকে দে আর অলসো কল্ড ডিকম্পোজার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যারা মাইক্রো কনজিউমার তাদেরকে বলা হবে ডিকম্পোজার। এই ডিকম্পোজার সাধারণত কি হয়, মেনলি এরা কি হয়, ফাঙ্গি হয় অ্যান্ড ব্যাকটেরিয়া হয়।
এরা কি করে সাধারণত ডেড পচা জিনিসগুলোকে ওরা মাটির সঙ্গে মিশিয়ে দেয়, যারা ডিকম্পোজার। তাহলে আমি কম্পোনেন্ট কি কি পেলাম? একটা ইকোসিস্টেমের কম্পোনেন্টস দেখলাম আমরা। কম্পোনেন্টস অফ ইকোসিস্টেম বায়োটিক অ্যাবায়োটিক হতে পারে, ঠিক আছে। এবারে বায়োটিক হতে পারে কনজিউমার বা প্রডিউসার। আমরা যেমন দেখলাম কনজিউমার হতে পারে কিংবা প্রডিউসার হতে পারে। কনজিউমার মানে কি? যারা, প্রডিউসার মানে কি? যারা প্রডিউস করছে। কনজিউমার মানে কি? যারা প্রডিউসারের উপর ডিপেন্ডেন্ট। যারা প্রডিউসার তার মানে যারা ডেফিনেটলি the photosynthetic animal organisms like autotrophic organisms like plants, algae, phytoplankton, এগুলো। আর কনজিউমার যারা, তারা কি সাধারণত প্রডিউসারের উপর ডিপেন্ড করে থাকে। তারা হতে পারে মাইক্রো, তারা হতে পারে ম্যাক্রো। ম্যাক্রো কাদের বলবো? যারা প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার, টারশিয়ারি কনজিউমার, তাদেরকে বলবো প্রাইমারি। যারা তারা হার্বিভোরস হবে, সেকেন্ডারি টারশিয়ারি মানে ছাগল টাগল গুলো। ছাগল টাগল কি করে? ঘাস খায়। তো তাহলে ওরা কি? প্রডিউসারকে খাচ্ছে, তাই না? ওদের তাহলে প্রাইমারি কনজিউমার। ছাগলকে কারা খাচ্ছে? মানুষ খাচ্ছে। মানুষ কি তাহলে সেকেন্ডারি কনজিউমার বা কার্নিভোরস, কারণ মাংস সে হচ্ছে। আবার ধর যদি একটা ছাগল মরে যায় বা কোনো পশু পাখি মরে গেল, যে ঘাসপালা খায়, তাদেরকে কে নষ্ট করবে আলটিমেটলি? বা ধর পশু পাখির কোনো একটা পার্ট ধর পড়ে গেল, হতে পারে কোনো একটা অ্যাক্সিডেন্ট, তার একটা ল্যান্সটা খুঁজে গেল, তো সেটাকে নষ্ট করবে কে? ভাইরাস, ব্যাকটেরিয়া। মেনলি ভাইরাস তো করে না, ফাঙ্গি ব্যাকটেরিয়া করে। এটাকে মাইক্রো কনজিউমার, কারণ ওরা খুব লার্জ লেভেলে কিছু খাচ্ছে না। একটা ছাগল যেমন একটা গাছ খেয়ে ফেলতে পারে দুম করে, একটা ব্যাকটেরিয়া কিন্তু গাছ কেরম করে দুম করে খেয়ে ফেলতে পারবে। তো আলটিমেটলি কি? এরা ডিকম্পোজ করছে। তো এরাও কিন্তু কনজিউমার মধ্যেই পড়ে। তো এরা হচ্ছে একটা পরিবেশের ইকোসিস্টেমের কম্পোনেন্ট। কিন্তু তারা বলি স্যার এইগুলো কি? এগুলো তো কম্পোনেন্ট বলছিল তো, তাহলে এগুলো কি খায় না মাথায় দেয়? এগুলো এইগুলো হচ্ছে একটা ইকোসিস্টেম কিভাবে কাজ করে, ফাংশনাল মানে ইউনিট বলতে পারি, বা ফাংশনাল কম্পোনেন্টস। এটা দে আর মেনলি ফাংশনাল কম্পোনেন্ট। আর এইগুলো যেগুলো বললাম কি, একটা ইকোসিস্টেমের স্ট্রাকচারাল কম্পোনেন্ট। একটা ইকোসিস্টেমের এগুলো স্ট্রাকচার কিভাবে তৈরি হচ্ছে সেটা ডিপেন্ড করছে। এগুলো আমি লিখে দিচ্ছি, স্ট্রাকচারাল কম্পোনেন্ট অফ ইকোসিস্টেম। এবার এখানে অনেক টপিক লেভেলে বলা হচ্ছে, টপিক লেভেলে আমি পরে আসছি। এবার আমরা দেখ, আমাদের এই স্ট্রাকচার কি তৈরি হয়েছে মোটামুটি বুঝতে পেরেছি। প্রডিউসার তৈরি করবে। এবার প্রডিউসার তৈরি করার জন্য জল ফল করতে গেলে সানলাইট আসবে, ওয়াটার আসবে। এগুলো কি অ্যাবায়োটিক কম্পোনেন্ট। ইনঅর্গানিক ম্যাটারস আসবে, মিনারেল। এগুলো কি অ্যাবায়োটিক কম্পোনেন্ট। আর বায়োটিক কম্পোনেন্টস হচ্ছে যেগুলো বলেছিলাম। তো কম্পোনেন্টস তো কোনো চেঞ্জ হচ্ছে না, আশা করি বোঝার কিছু নেই কম্পোনেন্টস। কোনো ডাউট আছে কম্পোনেন্টস বল? এনি ডাউট? ওকে, কম্পোনেন্টস কোনো ডাউট নেই। নেক্সট হচ্ছে প্রোডাক্টিভিটি, ভেরি ইম্পর্টেন্ট। হোয়াট ইজ প্রোডাক্টিভিটি? প্রোডাক্টিভিটি একটু আগে বললাম। প্রোডাকশন, প্রাইমারি প্রোডাকশন মানে একটা গাছ কিছু পরিমাণে গ্লুকোজ তৈরি করছে। একটা প্লান্ট বেশ কিছুটা পরিমাণে গ্লুকোজ তৈরি করছে, এটা তার প্রাইমারি প্রোডাকশন, নট প্রোডাক্টিভিটি। ঠিক আছে? কি বলছে? কনস্ট্যান্ট সোলার ইনপুট, এই দরকার নেই। হ্যাঁ সরি, আমি ফালতুগুলো বলে যাচ্ছি। প্রাইমারি প্রোডাকশন ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য অ্যামাউন্ট অফ biomass or organic matter produced per unit area over a time period during the by the process of photosynthesis। মানে যে একটা নির্দিষ্ট এরিয়াতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটা নির্দিষ্ট এরিয়াতে যে পরিমাণে বায়োমাস বা অর্গানিক ম্যাটার তৈরি হচ্ছে, সেটা গ্লুকোজ হতে পারে, অন্য কোনো ম্যাটার তৈরি হচ্ছে, কার্বন ডাই অক্সাইড অ্যাটমসফিয়ার থেকে নিচ্ছে, নিয়ে একটা অর্গানিক ম্যাটার তৈরি করছে। তো সেই কার্বন ডাই অক্সাইড বা যে অর্গানিক ম্যাটার গুলো পরিবেশ থেকে নিচ্ছে, সেইগুলোকে নিয়ে তারা কি তৈরি করছে? তারা আলটিমেটলি কিছু বায়োমাস, গ্লুকোজ তৈরি করছে, এটা বায়োমাস। তাহলে সেই যে পরিমাণ তৈরি করছে সেটাকে বলা হচ্ছে প্রাইমারি প্রোডাকশন। ঠিক আছে? এটাকে প্রাইমারি প্রোডাকশনকে কিভাবে বোঝানো হয়? প্রাইমারি প্রোডাকশনকে ইউনিট যেটা হচ্ছে গ্রাম পার মিটার স্কোয়ার। ঠিক আছে? এটা বলো না পার এরিয়াতে কতটা হচ্ছে। এখন কিন্তু টাইম বলেনি যে আমি প্রোডাক্টিভিটি বলবো, প্রোডাকশন বলছি, কারণ টাইমের কোনো প্রশ্ন নেই। রেটে টাইম যতক্ষণ না থাকবে রেট থাকবে না, ওটাকে বলা হবে নর্মাল প্রোডাকশন। প্রাইমারি প্রোডাকশন এত,
অর এটাকে কিভাবে বোঝানো যায়, যদি এটা তো বায়োমাসের ওজন হিসাবে বোঝালে, এবার যদি এনার্জি হিসাবে বোঝাই তার মানে কি কিলো ক্যালোরি পার মিটার স্কোয়ার এর হিসাবে বোঝাবো, কিলো ক্যালোরি পার মিটার স্কোয়ার, এটা হচ্ছে সেই রেটে বোঝানো হবে। ঠিক আছে, কালকেও তোদের কিন্তু এক্সট্রা ক্লাস থাকবে বায়োলজি, কালকেও তোদের বায়োলজি এক্সট্রা ক্লাস থাকছে, সেটা তোর কটা থেকে করাবো আমি, আমার কলেজে কি কি দেখি ক্লাস আছে তারপরে আমি বলে দেবো, এটা সবার সঙ্গে আলোচনা করে নিয়ে বলবো। গ্রুপে প্রত্যেকে মেসেজ করলে রেসপন্স করবি যদি এক্সাম গ্রুপ আছে, কারণ এটা শুধুমাত্র তোদেরকে নিয়েই হবে, এই চ্যাপ্টারটাই কন্টিনিউ হবে এই চ্যাপ্টারটা। তো প্রাইমারি প্রোডাকশন হচ্ছে গ্রাম পার মিটার স্কোয়ার অফ ক্যালোরি, কিলো ক্যালোরি পার মিটার স্কোয়ার। ঠিক আছে, যখনই এটাকে আমরা কোন একটা টাইম বেসিস ফেলে দেবো, এটাকে কি বলে রেট তখন হবে, দ্য রেট অফ বায়োমাস প্রোডাকশন ইজ কল্ড প্রোডাক্টিভিটি। প্রাইমারি কোনটা কি হবে না, প্রাইমারি প্রোডাক্টিভিটি। তো প্রাইমারি প্রোডাক্টিভিটির কথা যদি বলি, সমস্যাটা হবে কিলো ক্যালোরি পার মিটার স্কোয়ার পার ইয়ার, বা কিলো গ্রাম পার মিটার স্কোয়ার পার ইয়ার, মানে বুঝাচ্ছিস এক বছর কত তৈরি হচ্ছে, সেটা দিয়ে অ্যাকচুয়ালি ক্যালকুলেট করা হয় প্রাইমারি প্রোডাক্টিভিটি। অর্থাৎ প্রোডাকশন হচ্ছে তৈরি করাটাকে, আর রেট হচ্ছে বা প্রোডাক্টিভিটি হচ্ছে তার রেটটাকে, দেখ ওই জন্য কত সময় ধরে তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে। কেউ ভুল করবি না, এখানে লেখা হচ্ছে ওভার এ পিরিয়ড অফ টাইম, ওভার মানে একটা বিশাল বড় সময় নিয়ে সেই সময় হিসাবে ধরা হচ্ছে না, আমি সময়কে যখন ভাগ করবো তখন সেটাকে প্রাইমারি প্রোডাক্টিভিটি বলবো। ঠিক আছে, এবারে একটা প্লান্ট যে পরিমাণে প্রাইমারি প্রোডাক্টিভিটি দেখায় সেটা তার অ্যাকচুয়ালি কি, সেটা অ্যাকচুয়ালি তার গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি। গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি মানে কি, একটা প্লান্ট ধর এক বছরে কয়েক কিলোটন গ্লুকোজ তৈরি করছে, কতটা কথা বলছে এক বছর, তাহলে সেটা তার প্রাইমারি মানে গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি। এবার তার মধ্যে দেখা ধর 100 কিলোটন ধর গ্লুকোজ তৈরি করেছিল, এটা কি তার গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি। তার মধ্যে সে ধর নিজে তার সেলের জন্য 100 মধ্যে ধরো 20 কিলো ক্যালোরি ইউজ বা 20 কিলোগ্রাম ইউজ করে ফেলেছে, না কিছুটা 20% ইউজ করে নিয়েছে মনে হয়, তার মানে কি সেটা তার নিজের কাজে লেগে গেছে, সেটা তার নিজের কাজে লেগে গেছে, তাহলে সেটা আমি আলটিমেটলি আমরা পাচ্ছি বলতে পারবো না, তাহলে সেটাকে কি বলবো, সেটা মানে কেটে বাদ দেওয়ার পর যেটা করে থাকবে সেটা হচ্ছে কি নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি, লাইক দিস। গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি কি বলছে, of an ecosystem is the rate of production of organic matter during photosynthesis, photosynthesis কতটা তৈরি করছে সেটা। এবারে a considerable amount of gross primary productivity is utilized by plant for respiration, cellular respiration, খাদ্যের জন্য ওরা ইউজ করবে, বাকিটাকে কি হবে না যেটা পড়ে থাকবে সেটাকে আমরা কি বলবো নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি। তাহলে এই দুটো যেন খুব ভালো করে মাথায় থাকে, গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি, নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি। বলছে এই নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি থাকে, সেটা হচ্ছে সেটাই আলটিমেটলি কি হচ্ছে না যারা কনজিউমার তাদের খাবারের জন্য পড়ে থাকে, কি বললাম বুঝতে পেরেছিস, যে গ্রেট সেটাই আর কি আলটিমেটলি খাবারের জন্য যারা কনজিউমার তাদের জন্য পড়ে থাকে হেটেরোট্রপসদের। ঠিক আছে, এবারে কনজিউমাররাও কিছু পরিমাণ কিছু না কিছু সাবস্টেন্স তৈরি করবে সেটা খাওয়ার পরে, কনজিউমাররাও তো কিছু না কিছু তৈরি করে, প্রোডাক্ট তৈরি করছে কনজিউমারের বডিতে, হতে পারে কনজিউমারের কনজিউমার কি হচ্ছে না খাওয়া ভালো খাওয়া দাওয়া বেশ মোটা সোটা হয়ে উঠেছে, কনজিউমার ছাগল একটা কথা বেশ তাগড়াই হয়ে উঠেছে ছাগল, তাহলে সেই ছাগলটা কি হলো, তার তো কিছু পরিমাণ নিজে তৈরি করেছে কিছু না কিছু একটা উপায়, সেইটাকে বলা হবে সেকেন্ডারি প্রোডাক্টিভিটি। অর্থাৎ সেকেন্ডারি প্রোডাক্টিভিটি কি, ইট ইজ রিফাইন্ড অ্যাজ দ্য রেট অফ ফর্মেশন অফ নিউ অর্গানিক ম্যাটার বাই কনজিউমার, কনজিউমার দ্বারা কি তৈরি হচ্ছে এটা। ওকে, এবার মনে রাখবি সারা বছরে নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি বায়োস্ফিয়ার এটা কত, অ্যারাউন্ড 170 বিলিয়ন টন এনপিপি, নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি অফ ওয়ার্ল্ড বা বায়োস্ফিয়ারের, এটা হচ্ছে 170 বিলিয়ন টন ড্রাই ওয়েট। ঠিক আছে, মনে রাখবি এদের মধ্যে প্রায় 70% মতন তৈরি হয়
দ্যাট ইজ কিনা 115 বিলিয়ন টন কোথায় তৈরি হচ্ছে না সারফেসে, মানে নর্মাল মাটিতে তৈরি হচ্ছে গাছ ফাছ দিয়ে। আর 55 বিলিয়ন টন মতন ওশানে ফর্মেশন হবে, ওশানে ফর্মেশন হবে। যেটাই দেখা যাচ্ছে এখানে, কিন্তু ওর থেকে বোঝার থেকে মনে রাখা হবে এটা এখান থেকে আমার মনে হয়। তো 170 বিলিয়ন টন পুরো তৈরি হয় নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি পুরো পৃথিবীর বায়োস্ফিয়ারের। তার মধ্যে 115 বা 75% এটা তৈরি হয়ে যায় আমাদের মাটির মধ্যে, মানে সারফেস ভূমির মধ্যে। আর বাকি যে পার্সেন্টেজটা পড়ে থাকছে 55%, মানে কতটা হবে দেখ না, অ্যারাউন্ড ওই অ্যারাউন্ড 30%, 30% মতন ওশানে তৈরি করবে, সমুদ্রে তৈরি হবে। তো যদি এখান থেকে প্রশ্ন করতে পারিস that annual net primary productivity of the whole biosphere is 170 million so dry weight of this, despite occupying 70% of the surface, that productivity of the ocean are only 55% on। ঠিক আছে, কি বলছে না পৃথিবীর যে পরিমাণ ভূমি রয়েছে তার 70% কি আছে, ওয়াটার সারফেস দ্বারা কভার রয়েছে। তা সত্ত্বেও ওরা তিন ভাগের এক ভাগ দেয়, 1/3 অফ প্রোডাক্টিভিটি তৈরি করতে হবে। 70% জায়গা জুড়ে থাকলেও ওশান এটা তৈরি করতে পারে না। ফলে প্রাইমারি প্রোডাক্টিভিটি কত রকম হবে সেটা ডিপেন্ড করছে এরিয়ার উপরে, কোথায় কিরকম ভাবে আসছে কোন এরিয়া, সের উপর বেস করে। জলে কম হবে, অন্য জায়গাতে একটু বেশি হবে। এনি ডাউট প্লিজ? বুঝেছিস সবাই? হ্যাঁ স্যার। নেক্সট হচ্ছে ডিকম্পোজিশন। ডিকম্পোজিশনটা কি? ডিকম্পোজিশন হচ্ছে মেইনলি বললাম, কোনো ধর একটা গাছের পাতা মাটিতে পড়লো, সেটা কি হবে, আস্তে আস্তে মাটি হয়ে যাবে, মানে কি সেটা মাটির সঙ্গে মিশে গেল। কি প্রসেস দ্বারা? বাই দ্য প্রসেস অফ ডিকম্পোজিশন। ডিকম্পোজিশন দ্বারা পুরোটা মাটির সঙ্গে মিশে গেল। মেনলি আর্থওয়ার্ম যেটা আছে তাদেরকে বলা হয় ফার্মার্স ফ্রেন্ড। কেন বলা হয়? এটা প্রত্যেকেই আমরা ছোটবেলা থেকে পড়ছি। আর্থওয়ার্মকে বলা হয় ফার্মার্স, কৃষকের বন্ধু, ফার্মার্স ফ্রেন্ড। কেন? ওই আর্থওয়ার্ম কি করছে না, মাটি ফুটো করে করে তো মাটির ভেতরে, মানে যেটাকে অ্যাকচুয়ালি লাঙল চালিয়ে করতে হয়, ট্রাক্টর দিয়ে যেটা করতে হয় সেটাকে ম্যানুয়ালি করে দেয় আর্থওয়ার্ম। ফলে মাটির ভেতরে আরামসে জল ঢুকতে পারে এবং মিনারেলস যেতে পারে, ফলে মাটি উর্বর বা ফার্টাইল হয়ে ওঠে। বিকজ কেন, এবার কেন বলছে, বলছে দিস ইজ সো বিকজ দে হেল্প দ্য ব্রেকডাউন অফ কমপ্লেক্স অর্গানিক ম্যাটার অ্যাজ ওয়েল অ্যাজ লুজেনিং দ্য সয়েল। এরা কি করছে না, আর্থওয়ার্ম কি করছে না, ওর মধ্যে যে অর্গানিক ম্যাটার গুলো পড়ে থাকে মাটির মধ্যে, কার্বন ধর পড়ে আছে বা কোনো ধর কোনো সাবস্টেন্স ধর কোনো একটা পচা জিনিস পড়েছে, সেটাকেও কি করছে না, ব্রেকডাউন করে সিম্পল করে ভেঙে দেবে আর মাটিকে লুজ করে দেয় গর্ত করে। So, similarly, decomposer break down the complex organic matter into inorganic substances like carbon dioxide, water, and nutrients by the process of decomposition. Very important. Very important. Decomposer break down complex organic matter into the organic substances, like carbon dioxide, water, nutrients, and this process is called decomposition. অর্থাৎ বড় সাবস্টেন্স থেকে ভেঙে ছোট করে দেওয়াটাকে বলা হবে ডিকম্পোজিশন। বড় সাবস্টেন্স থেকে ভেঙে ছোট করে দেওয়াটাকে বলা হবে ডিকম্পোজিশন। ঠিক আছে, আচ্ছা এবার দেখ কি বলছে ডেট্রিটাস কি জিনিস। ডেট্রিটাস হচ্ছে এই যে পচা জিনিসটাকে বলে ডেট্রিটাস। ধর একটা পশু পাখি মরে গেছে, পশু পাখির মলমূত্র, গাছ পড়ে গেছে, গাছের মানে ডালপালা, সবকিছু যখন পচতে শুরু করে, ঠিক আছে, সেই সমস্ত পচে যাওয়া জিনিসগুলোকে এগুলোকে বলা হবে ফিকাল ম্যাটার। এখানে সেটাই লেখা রয়েছে যে ডেড প্ল্যান্ট রিমেইন সাচ মানে মরে যাওয়া কোনো গাছের অংশ বিশেষ যেগুলো পড়ে রয়েছে, ধ্বংস হয়ে পড়ে রয়েছে, এগুলো লিভস, পাতা, বার্ক, ফ্লাওয়ার,
dead remnant of the animals, mito animals, sorry, মৃত অ্যানিমেলস যেগুলো সেগুলো ইনক্লুডিং ফিকাল ম্যাটার, তাদের মলমূত্র সবকিছুকে একসঙ্গে কি করছে না ডিট্রিটাস বলছে। এটা কিনা র মেটেরিয়াল ডিকম্পোজিশন করার জন্য, হুইচ ইজ দ্য র মেটেরিয়াল ফর ডিকম্পোজিশন। মানে এগুলোই অ্যাকচুয়ালি কনভার্ট করা হয়, এগুলোকে অ্যাকচুয়ালি কনভার্ট করা হয় অর্গানিক ম্যাটারসে কনভার্ট করা হয়। ঠিক আছে, এবার ইম্পর্টেন্ট স্টেপস ইন দ্য প্রসেস, কি কি স্টেপস আছে ডিকম্পোজিশন করার জন্য। ঠিক আছে, এক নম্বর হচ্ছে কি ফ্র্যাগমেন্টেশন। দু নম্বর হচ্ছে লিচিং। তারপরে আসবে আমাদের এখানটার একবার বললেন কোন জায়গাটা বল, ওই ফ্র্যাগমেন্টেশনের আগে কি একটা বললেন? আমি বললাম ডেট্রিটাস কাকে বলে। ডেট্রিটাস হচ্ছে, আমি কি বললাম, এই যে যারা ডিকম্পোজার্স থাকবে, তাই তো একদম দেখ ওই যে প্রথমেই বলেছিলাম এখানে প্রোডাক্টিভিটি মানে কি, গাছ তৈরি করলো সেটা। ডিকম্পোজার্স মানে কি, যারা কোনো পচে যাওয়া গলে যাওয়া, ধর গাছের পাতা পড়ে রয়েছে, গাছ থেকে একটা ডাল পড়ে গেছে, সেটা আস্তে আস্তে কি মাটিতে মিশতে 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 মাটির মতন হয়ে যায়। এটা কোথাও দেখবি ধর একটা মানে ধর কিছু একটা পশু পাখি মরে পড়ে রয়েছে, এটা আস্তে আস্তে কি হয়ে যায় না মাটির সঙ্গে মিশে যায়। এটা কে করে? এটা করে হচ্ছে মেনলি ডিকম্পোজার্স, ভাইরাস, বারবার বলছি ভাইরাস নয় কিন্তু, হ্যাঁ এটা মেনলি ব্যাকটেরিয়া, ফাঙ্গি, এরা করবে এগুলো। সরি, আর তো এরা, হ্যাঁ বল বল। বলছি এই ফ্র্যাগমেন্টেশন, লিচিং, ক্যাটাবলিজম এগুলো ওই ডেট্রিটাসের অনুযায়ী বলছেন? না, আমি বলছি ব্যাপারটা, জিনিসটাকে, এটা ডেট্রিটাস গেল তো পচা জিনিসগুলো। এবারে এই পচা জিনিসগুলো যে ধর গাছ থেকে তো পাতা পড়েছে, এবার এটাকে মাটি করতে হবে, তার সেটা গাছের পাতাটা হচ্ছে ডেট্রিটাস, যে পাতাটা পড়ে গেছে। ঠিক আছে, এবার এই পাতাটাকে বিভিন্ন প্রসেসিং এর মাধ্যমে ডিকম্পোজিশনটা হবে। এই প্রসেসিং এর স্টেপস গুলো হচ্ছে ফ্র্যাগমেন্টেশন, লিচিং, ক্যাটাবলিজম, তারপরে 4 নম্বর হচ্ছে হিউমিফিকেশন, and finally mineralization. So these are the steps by which decomposition takes place. কি একটা হচ্ছে fragmentation, leaching, catabolism, humidification and metabolism, steps of decomposition. They বলছে the important steps in the process of decomposition are fragment, leaching, catabolism, humidification and mineralization. So you should remember this point. ইম্পর্টেন্ট স্টেপস গুলো কি মিনারেশনের, ডিকম্পোজিশনের জন্য। তাহলে এবার একটা একটা দেখবো। ডেট্রিটাস কাকে বললাম? পচে যাওয়া পাতা ফাতা এগুলোকে ডেট্রিটাস বললাম। যারা এবং এই ডেট্রিটাস গুলোকে খায় তাদেরকে কি বলা হবে? ডেট্রিভোরাস, লাইক আর্তম, দে আর কল্ড ডেট্রিভোরাস। কারণ তারা এই ডেট্রিটাস গুলোকেই খায় মেনলি, পচে যাওয়া গলে যাওয়া পাতা পচে যাচ্ছে এরকম কিছু। তো ডেট্রিভোরাস কি করে, যে ব্রেক ডাউন দ্য ডেট্রিটাস ইনটু দ্য স্মলার পার্টিকেল। এরা কিন্তু ডেট্রিটাসটাকে খায়, তাহলে ডেট্রিটাসটাকে কি করবে না, আগে ছোট ছোট পার্টিকেলে ভেঙে দেবে। এটা বড় সাবস্টেন্সটাকে কি করবে, ছোট ছোট পার্টিকেল ভেঙে দেবে। এই প্রসেসটাকে কি বলা হবে? দিস প্রসেস ইজ কল্ড ফ্র্যাগমেন্টেশন। ঠিক আছে, অর্থাৎ একটা গাছের উপর একটা গাছের পাতা এসে পড়লো ইয়ের উপরে, মাটির উপরে, সেটাকে ছোট ছোট করে ভেঙে দিচ্ছে কে নাই, এই ডেট্রিভোরাস গুলো ভেঙে দিচ্ছে। যে পদ্ধতিতে ভাঙছে তাকে বলা হবে ফ্র্যাগমেন্টেশন। এবারে সৌম্যদীপ আমাকে লিচিং প্রসেসটা বোঝা। হোয়াট ইজ লিচিং প্রসেস? স্যার লিচিং মানে হচ্ছে মানে যে মানে ওই উপরের যে লেয়ার থেকে নিচের লেয়ারে যাওয়াটাকে বলে লিচিং। সেটা কোনটা যাবে? অর্গানিক গুলো যাবে না ইনঅর্গানিক যাবে? কোনটা যাবে? অর্গানিক গুলো যাবে। দেখ এই দুজনের কারণ না করে তো ডেফিনেটলি ভুল হয়েছে। দেখ কি বলছে, বাই দ্য প্রসেস অফ লিচিং water soluble inorganic nutrients go down into the sun horizon.
কারা? ওয়াটার সলিউবল ইনঅর্গানিক সলভেন্টস। মনে থাকবে তো? বাই দ্য প্রসেস অফ লিচিং, water soluble inorganic nutrients go down into the soil horizon and get precipitated as unavailable salts. Okay, water soluble inorganic salts, okay, আমি স্টার মার্ক দিয়ে যাচ্ছি এটাতে। ব্যাকটেরিয়াল and unavailable salts কেন বলছে সৌমদীপ? and precipitated কারণ as, স্যার প্ল্যান্ট হচ্ছে ইনঅর্গানিকটাকে মানে করতে পারে না, সরি প্ল্যান্ট বলছি মানে ইনঅর্গানিকটাকে মানে ওটা মানে ইসে হবে না, মানে অর্গানিকটাকে একমাত্র নিতে পারবে। plants তো inorganic কেন নেবে না? স্যার ইনঅর্গানিকটাকে তো মানে মানে ডিকম্পোজ করতে পারবে না, মানে ওটা তো মানে যাতে মানে ওই ইটা থেকে ওয়াশড আউট না হয়ে যায়, তাই জন্য ইনঅর্গানিক হিসেবে জমা থাকে। হ্যাঁ, এটা এটা বলতে চাইছে তাই যে এরা যাতে জলের সঙ্গে ভেসে না চলে যায়, তাই জন্য এদের কি করা হয়, এরা মাটির তলায় চলে গেলে সুবিধাজনক হয়। প্ল্যান্ট কেন দিতে পারবে না? সোডিয়াম তো নরমাল প্ল্যান্টে ঢুকবে, নরমাল সেলে তো সোডিয়াম ঢুকবে, কেন ঢুকতে পারবে না? প্ল্যান্টের ইউজের উপর বেস করে হয় না, এটা অ্যাকচুয়ালি আনঅ্যাভেলেবল করতে গেলে কি, যেটা সারফেসে সাধারণত থাকে না, সাধারণত মাটির নিচে চলে যায় ডিকম্পোজ করে করার সময়, ঠিক আছে? এটা মাটির নিচে চলে যায়, এই যে মাটির নিচে চলে যাবে ইনঅর্গানিক সল্ট, এগুলোকে বলা হবে লিচিং প্রসেস। ব্যাকটেরিয়াল এন্ড ফাঙ্গাল এনজাইম degrade the detritus into the simple inorganic substances and this process is called catabolism. মানে after the leaching, মানে প্রথমে কি হলো ফ্র্যাগমেন্টেশন, মানে বড় একটা টুকরো ছোট ছোট টুকরো হয়ে গেল, এটাকে বলো ফ্র্যাগমেন্টেশন। তারপর হবে কি ইনঅর্গানিক সল্ট, যেটা আছে ইনঅর্গানিক সল্টটা সেগুলো নিচে চলে যাবে, সাধারণত মাটির নিচে হরাইজনে, একটা লিচিং প্রসেস বলবো। আর বাকি যে পার্টটা পড়ে থাকবে সেটাকে আস্তে আস্তে কি করে না, ব্যাকটেরিয়া আর ফাঙ্গাল এনজাইম আস্তে আস্তে এটাকে ডিস্ট্রয় করতে থাকে, যেগুলো পড়ে থাকবে। এই যে প্রসেসটাকে বলা হবে ক্যাটাবলিজম, মানে ছোট আরো ভেঙে ফেলা হবে কম্পাউন্ডটাকে, সেটাকে বলা হবে ক্যাটাবলিজম। ঠিক আছে? তো আমাদের যেটা দেখলাম তিনটে প্রসেস, একটা ফ্র্যাগমেন্টেশন, লিচিং, ক্যাটাবলিজম একসঙ্গেই কন্টিনিউ হচ্ছে, মানে পর 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 একটা পর একটা হচ্ছে। কিরকম না, প্রথমে আসবে আমাদের ফ্র্যাগমেন্টেশন, বড় টুকরো থেকে ছোট টুকরো, তারপরে সেগুলো ছোট টুকরো থেকে ইনঅর্গানিক সল্টগুলো মাটির নিচে চলে যাবে, সেগুলোকে বলা হবে লিচিং প্রসেস। তারপরে ক্যাটাবলিজম মানে হচ্ছে ওটা বাকি যে সাবস্টেন্স পড়েছিল আফটার লিচিং, হ্যাঁ আফটার লিচিং এর পরে যেটা পড়েছিল সেটাকে আরো ছোট ছোট করে ভেঙে ফেলা, মেনলি ইনঅর্গানিক সাবস্টেন্সে ভেঙে ফেলা, কার দ্বারা? ব্যাকটেরিয়া এবং এনজাইম দ্বারা, তাদের এনজাইমকে দিয়ে এই কাজটা করে। এটাকে, এই প্রসেসটাকে বলা হবে ক্যাটাবলিজম। এবারে it is important to note that all the above steps of decomposition, that is fragmentation, leaching, catabolism, operate simultaneously on the detritus. Simultaneously এই পুরো লাইনটা দ্বারা কি বলতে চাইছে সৌমদীপ, কি বলতে চাইছে? it is important to note that all the above step operate simultaneously on the detritus, মানে কি বলছে? ডেট্রিটাস তৈরি হতে গেলে এই একই পদ্ধতি কভার করে না না পর না, পরপর নয়, সাইমultaneous মানে পরপর নয়, সাকসেসিভলি মানে হচ্ছে পরপর, সাইমultaneous মানে হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে। মানে ধর একটা পার্টে একটা ধর ডেট্রিটাস এসছে একটা, ওই ডেট্রিটাসের মধ্যে আমি প্রথমে একদম নিয়ম মেপে যখন ফ্র্যাগমেন্টেশন হলো, ফ্র্যাগমেন্টেশনের ধর পুরোটা ধর ফ্র্যাগমেন্টেড হয়ে যায়নি, কিছুটা ফ্র্যাগমেন্ট হয়েছে, সেটুকুনি উপরে কাজ করতে শুরু করে দিচ্ছে, স্বতঃস্ফূর্ত হবে না, অটোমেটিক্যালি নিজের কাজ নিজে শুরু করে দেয়। একটা ছোট্ট পার্ট হয়তো পুরো লিচিং প্রসেস কমপ্লিট হওয়ার আগেই ক্যাটাবলিজম শুরু হয়ে গেল, পুরো ফ্র্যাগমেন্টেশন শুরু হওয়ার শেষ হওয়ার আগেই লিচিং শুরু হয়ে গেল, মানে কি এরা একই সঙ্গে সাইমultaneously কাজগুলো করতে থাকে। ঠিক আছে? অর্থাৎ ডেট্রিটাসের উপরে এট এ টাইমেই সব করতে, এই উপরে তিনটে কাজ একসঙ্গে হয়। পরের গুলো কিন্তু হবে না, পরের গুলোকে বলা হবে নেক্সট টপিক হচ্ছে হিউমিফিকেশন। বলছে the humification and mineralization occur during the decomposition in the soil. এগুলো কখন হচ্ছে?
যখন এদের ডিকম্পোজিশন হচ্ছে মাটিতে, মাটির মধ্যে যখন হচ্ছে তখন হচ্ছে এগুলো হচ্ছে, বুঝতে পারছিস? তার মানে ওই তিনটে প্রসেস আগে হওয়ার আগে হয়ে যাবে আফটার ক্যাটাবলিজম, তারপর তার মধ্যে হিউমিফিকেশন হবে। ঠিক আছে, হিউমিফিকেশন জিনিসটা কি? এনি আইডিয়া সৌম্যদীপ? স্যার ওই যে হিউমাসটা তৈরি হবে, ওইটা হচ্ছে মানে যে হিউমাসটা তৈরি হবে মানে ওই একটা ওই যে মানে একটা কালো রঙের একটা পদার্থ তৈরি হবে, সেইটা হচ্ছে মানে মাইক্রোবিয়াল অ্যাকশন তাতে মানে খুবই হবে না এরকম টাইপের আর কি। ওইটা মানে কি রকম বলবো আর কি, ওই যে বুঝতে পেরেছি। মানে ধর একটা এরকম বড় সাবস্টেন্স এসেছিল, ঠিক আছে, এবার এর মধ্যে এরকম ছোট ছোট টুকরো ভেঙে গেছে, এটা কি ফ্র্যাগমেন্টেশন? ওকে, আর এই ফ্র্যাগমেন্টেশন থেকে তারপরে কি হয়? ফ্র্যাগমেন্টেশনের পরে লিচিং, মানে কিছুটা বেরিয়ে চলে যাবে তলায়, আমরা বুঝতে পারবো না, লিচিং বেরিয়ে চলে গেল, বাকি যে পার্ট রয়েছে সেটাকে হবে কি? ক্যাটাবলিজম বলবো। ঠিক আছে, মানে এইগুলোকে আবার ফার্দার আবার ভাঙা হচ্ছে, মানে একদম ছোট ছোট সিম্পল অর্গানিক কম্পাউন্ড ভাঙা হচ্ছে, সেগুলোকে বলা হবে, এই পুরো প্রসেসটাকে বলা ক্যাটাবলিজম। এটা আসছে, এটাকে বলা হবে ক্যাটাবলিজম। এবারে ক্যাটাবলিজম এর হয়ে গেল, তারপরে এই যে সাবস্টেন্স গুলো তৈরি হচ্ছে, ঠিক আছে, এদেরকে ঘিরে একটা ব্ল্যাক রঙের লেয়ার, এরকম অনেক আছে, আমি জাস্ট ছোট্ট একটা জায়গা বোঝাচ্ছি, ঠিক আছে, ব্ল্যাক রঙের একটা লেয়ার জমা পড়ে, তাদেরকে বলা হবে, এই ব্ল্যাক লেয়ারটা হচ্ছে হিউমাস। হিউমাস জমা পড়ছে, এই যে প্রসেসটা জমা পড়ার প্রসেসটা ওদেরকে ঘিরে, একে কি বলা হবে? দিস প্রসেস ইজ কল্ড হিউমিফিকেশন। এই প্রসেসটা কি বলা হবে আমাদের? হিউমিফিকেশন। সো কি বলছে? হিউমিফিকেশন লিডস টু অ্যাকুমুলেশন অফ ডার্ক কালার অ্যামরফাস সাবস্টেন্সেস কল্ড হিউমাস। এবার এরকম অনেক ডার্ক কালার যে জমে যাচ্ছে, সেটাকে হিউমিফিকেশন বলছি আমরা। তৈরি হওয়াটাকে হিউমিফিকেশন মধ্যেই ধরা অ্যাকচুয়ালি। This is a highly resistant to microbial action and undergoes decomposition at an extremely slow rate. কোনটা না? এই যে হিউমিফিকেশন প্রসেসটা কমপ্লিট হওয়ার পরে তারপরে আর নতুন করে কোনো মাইক্রোব ইনফেক্ট করতে পারে না, ঠিক আছে, এন্ড এর জন্য কোনো মাইক্রোব যদি ওকে করতে পারে না, ওর জন্য কি হলো? ওদের ডিকম্পোজিশনের রেট তখন অনেক স্লো হয়ে যাবে। অর্থাৎ আফটার ক্যাটাবলিজম প্রত্যেকটা সাবস্টেন্সকে ধীরে ধীরে কি হচ্ছে? এরকম কালো রঙের একটা লেয়ার তৈরি হচ্ছে, যাকে বলা হবে হিউমাস, এবং এই প্রসেসটা বলা হবে হিউমিফিকেশন। ঠিক আছে, এবারে হিউমিফিকেশন হওয়ার জন্য কি হবে? যে বাইরে যে কালো লেয়ারটা এসছে এখানে, এই কালো লেয়ারটা কি বলতো? এক্সট্রিমলি রেজিস্ট্যান্ট টু মাইক্রোবিয়াল অ্যাকশন বা মাইক্রোবিয়াল অ্যাটাক। এর জন্য ভেতরে কোনো রকম সাবস্টেন্সে কোনো কি হবে না, কোনো চেঞ্জেস হবে না, বা ওরকমই থাকবে, খুব স্লো রেটের ডিকম্পোজিশন, ফার্দার স্টেপস গুলো চলবে, ছোট ছোট হবে। নেক্সট কি বলছে? বিং কোলয়েডিয়াল ইন নেচার, ইট সার্ভ অ্যাজ এ রিজার্ভার অফ দ্য নিউট্রিয়েন্টস। প্রচুর নিউট্রিয়েন্টস, দেখ যত ডিমিনারেশন হবে, যত ওর মধ্যে থেকে বেরিয়ে চলে যাবে, তত কি হবে? ওর নিউট্রিশনের পরিমাণ কমবে। এবার এইসব করে কি করাচ্ছে না, ওর কম্পোজিশনটাকে আটকে রাখা হচ্ছে, ওর নিউট্রিশনটাকে আটকে রাখা হচ্ছে, আর যাতে ও ব্রেক না করে, যাতে খুব স্লোলি ওটা ব্রেক করে। So the humus is further degraded by some microbes and releases of organic nutrients occur by the process of called mineralization. কিছু সময় পরে অন্যান্য কিছু মাইক্রোবস এসে তারা কি করবে না, হিউমাসটাকে ভেঙে দেয়, তারপরে বাকি ভেতরে যে মিনারেলস গুলো ছিল সেগুলো একদম মাটির সঙ্গে মিশে যায়, এটাকে বলা হয় মিনারেলাইজেশন। তো হিউমিফিকেশন একটা প্রসেসে তো ইনঅর্গানিকটা গেল নিচে, লিচিং প্রসেসে। হ্যাঁ, তাহলে কোনটা যাবে? কি লেখা ছিল ওখানে? ওয়াটার সলিউবল পার্ট গুলো, ওয়াটার সলিউবল ইনঅর্গানিক নিউট্রিয়েন্ট, ইনঅর্গানিক গুলো, যে অর্গানিক পার্ট গুলো থাকবে সেগুলো, আরো যেগুলো ওয়াটার সলিউবল নয়, আর সমস্ত চলে যাবে তা তো নয়, সমস্তটুকু চলে যাবে তা তো নয়, কিছু থেকেও যেতে পারে, সেই সাবস্টেন্স গুলো আস্তে আস্তে এবার
মাটির সঙ্গে মিশবে, তাকে বলা হবে মানে অ্যাকচুয়ালি যে সারাউন্ডিংস এর মধ্যে পড়ছে তার সঙ্গে মিশবে, সেটাকে বলা হবে মিনারেলাইজেশন। দ্যাট ইজ কল্ড মিনারেলাইজেশন। ওকে, তো ডিকম্পোজিশন এর স্টেপ গুলো আমরা বুঝলাম পরপর। কারো ডাউট থাকলে বল। না স্যার। বল বল নাসরিন কি বললি? বুঝতে পেরেছি বললাম। ওকে, তো এরপর আমরা কি দেখব? এবারে ডিকম্পোজিশনের রেট কিরকম হয়, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এখানে অনেক কিছু লেখা রয়েছে, বাট আমি এগুলোকে সব সাইডে লিখে দেবো, আমাদের পড়তে সুবিধা হবে। যদি ডেট্রিটাস মানে যেটার মধ্যে যার উপর বেস করে ডিকম্পোজিশন হবে সেটার মধ্যে যদি লিগনিন, কাইটিন এই ধরনের সাবস্টেন্সেস থাকে, তখন ডিকম্পোজিশন স্লো Slow হয়ে হয়ে যাবে। যাবে। তাহলে আমি লিখি ডেট্রিটাসে লিগনিন, কাইটিন থাকলে ডিকম্পোজিশন স্লো হবে। আমি একদম এরকম ভাবে আমার নিজের খাতাতে লেখা রয়েছে, ঠিক আছে, মানে নিজের এনসিআরটিতে এরকম ভাবে লেখা ছিল, কারণ কি আমি ভুলে যেতাম মাঝে মধ্যে, মানে আমার শর্টকাটে দেখতে সুবিধা এখান থেকে, এখানে যা লেখা আছে এত না পড়ে আমার এখানে দেখতে সুবিধা। নেক্সট হচ্ছে যদি নাইট্রোজেন, ওয়াটার সলিউবল সাবস্টেন্সেস লাইক সুগার এসবগুলো যদি আমাদের ট্রিটেড থাকে, তখন প্রসেসটা অনেকটা কুইক হবে। লিগনিন কাইটিন কি ওয়াটার ইনসলিউবল সাবস্টেন্সেস, লিগনিন কাইটিন কি হলো ওয়াটার ইনসলিউবল সাবস্টেন্স, ফলে সেইগুলোকে ব্রেক করাও কোন একটা এনজাইমের পক্ষে মুশকিল, কারণ কি যে ডিকম্পোজার্স যেগুলো আছে ব্যাকটেরিয়া, ফাঙ্গি, এরা কি করে এনজাইম দিয়ে ফাংশন করায়, ভাঙে এগুলোকে। এবার এনজাইম কি সাধারণত প্রোটিন, প্রোটিন মানে কি ওয়াটার সলিউবল সাবস্টেন্স, তাহলে লিগনিন কাইটিন কত সহজে ভাঙতে পারে না, যেমন আমাদের বডির কোলেস্টেরলকে ভাঙতে পারে না কোনো, বা ফ্যাটকে ভাঙতে পারে না কোনো অর্গানিক এনজাইমস। এবার নেক্সট হচ্ছে কি ডেট্রিটাসে স্যার একটা কোয়েশ্চেন হ্যাঁ, বল। আছে। আপনি আগে বলেছেন, মাঝে মাঝে ভুলে যাই, বলছি আমাদের দেহে তো সব থেকে শেষে প্রোটিন ভাঙে, মানে এনার্জির দিক থেকে, যখন এনার্জিটা পাওয়া যায় সেখানে সেই দিক থেকে। অ্যাকচুয়ালি শোন হ্যাঁ, তুই যেটা বলছিস এটা তোদের বোঝানোর লেভেলে পর্যন্ত ঠিক আছে, কিন্তু তুই যদি দেখিস আমাদের যখন যে ফার্স্ট ইয়ারে পড়বি যে কন্ডিশন অফ এ স্টারভেশন বা ফাস্টিং পিপল, ঠিক আছে, তারপরেতে মনে রাখবি সবার আগে তোর কার্বোহাইড্রেট ভাঙে, তারপরে প্রোটিন, তারপরে ফ্যাট, ঠিক আছে। এটা একটা প্রসেস আছে, এটা মানে কতটা একটা প্রোটিনের সার্টেন অ্যামাউন্ট পর্যন্ত ভাঙবে সেটা ডেফিনেটলি, দেহের কোনো প্রোটিন ভাঙে না, সেটা বডির ভেতর যে প্রোটিন থাকে স্টমাকে সেটা ভাঙবে, ঠিক আছে। বাট নন প্রোটিন, বল বল। এই কদিন আগে একটা নিউজ দেখেছিলাম, ওখানে মানে একজন দেখলাম যে ডায়েট করতে গিয়ে মারা গেছে, তাই ওখান থেকে কোয়েশ্চেনটা মাথায় আসছিল। ডায়েট কিরম ফুল যদি সে একদম ভুলভাল ডায়েট করে, তখন ও ডায়েটেই মারা গেছে কিনা সেটা কি মানে টিভিতে দেখাচ্ছিল নাকি? টিভিতে না, আমার ওখানে একটা বন্ধু বলছিল আর কি, FB তে সে দেখেছে বলছিল, ওইটা শেয়ার করেছিল। আচ্ছা আচ্ছা, না দেখ খুব ডায়েট, ছিল। মনে হয় এমনি ডায়েটিশিয়ানদের কাছ থেকে নিয়ে মানে পরামর্শ নিয়েই ডায়েট করছিল, তারপরে হয়তো কিছু কারণে মারা গেছে। সে হতে পারে কি তার দেখতে হবে পোস্টমর্টম করে তার কি কি প্রবলেম হয়েছে, তো কোন অর্গানে এফেক্টেড হয়েছে বা কি হয়েছে। বাট এটা তোদের ফার্স্ট ইয়ারে তোদের বেসিক্যালি আমি এনার্জি বেসিসে বলেছিলাম আর কিছু কারণ বলেছিলাম। অ্যাকচুয়ালি প্রোটিন ভাঙে না আমাদের বডি অতটা, যেগুলো ভাঙলে সেগুলো আমাদের বডি স্ট্রাকচারাল প্রোটিন ভাঙে না, সেগুলো স্টোরেজ প্রোটিন যেগুলো থাকে সেগুলো ভাঙতে পারে। কিন্তু তারপরেই আসে ফ্যাট। ফ্যাট সবার মানে আর কি সব থেকে বেশিক্ষণ স্টেবিলিটি দেয়, ফ্যাট না থাকলেই মোটামুটি মানুষ মারা যায়, ফ্যাট ভাঙতে ভাঙতেই মানুষ মারা যায়, প্রোটিন স্ট্রাকচারাল প্রোটিন ভাঙার আগেই মানুষ শেষ হয়ে যায়। এনিওয়ে Sir? নেক্সট হচ্ছে, হ্যাঁ বল। স্যার একটু এখান থেকে একটু আলাদা কোশ্চেন জিজ্ঞেস করছি, হঠাৎ মানে মনে হলো স্যার, ওই এনসিআরটি তে লেখা আছে যে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এ তো মানে 0.1% মানে ডিফারেন্স হয়, যাতে মানে চেনা যায় দুজনকে। আইডেন্টিক্যাল এর ক্ষেত্রে কি স্যার দুটো ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এক হয়? আইডেন্টিক্যাল টুইনস বলতে যদি মনোজাইগোটিক টুইনস হয়, হ্যাঁ স্যার, মনোজাগতিক করে। মনোজাইগোটিক হলে সেক্ষেত্রে হতে পারে, চান্সেস আছে। কখনো কখনো এই পার্সেন্টেজ একটা থাকে, এর এক্সাক্ট ডেটাগুলো মনে নেই,
মনোজাইগোটিক টুইনস হলে সেক্ষেত্রে কিছু একটা পার্সেন্টেজ পর্যন্ত সেম হতে পারে ওদের, পুরোটা সব ক্ষেত্রে হবে না, কিছু কিছু ডিফারেন্স তবুও তৈরি হয়, ঠিক আছে, কিন্তু অনেকটা জায়গা ম্যাচ করে যায়, অনেকটা জায়গা। তবে খুব পারফেকশন একদম পুরো 100% মিলে যাচ্ছে, এটা একটু রেয়ার, এটা একদমই রেয়ার, মানে খুব কম, নেই বললেই চলে, একদম বেসোফিলের মতো খুব কম। কারণ কি, একটা যখন গ্যামেট আসছে মাদার থেকে, ফাদার থেকে জাইগোট তৈরি করলো, তার নিউক্লিয়াসটা কেরকম ভাবে ভাঙছে, দ্যাট ডিপেন্ডস। মনোজাইগোটিক টুইনস কি হয়, একটা জাইগোটই দুটো ভেঙে দুটো তৈরি করে ফেলে, ভেঙে যায়, দুটো আলাদা খন্ড হয়ে যায়, দুটো খন্ড দুটো আলাদা বেবি তৈরি করে। তো সেক্ষেত্রে জেনেটিক্সের যে জায়গাগুলো অ্যাকচুয়ালি ফিঙ্গারপ্রিন্ট তৈরি করে, বা ডিএনএ, মানে আমাদের হাতের ফিঙ্গারপ্রিন্ট বল বা ধর ডিএনএ এর যে কম্বিনেশন, সে তো ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড নাও হতে পারে, কেন বুঝছিস? তো যদি ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয়ে হয় তাহলে ফিঙ্গারপ্রিন্ট মিলে যাবে, ক্রোমোজোমাল ডিস্ট্রিবিউশন যদি ইকুয়াল হয় তাহলে, আর যদি সেটা মেনলি ফিমেল হয় সাধারণত তারপরে, তাহলে মিলে যাওয়ার চান্স, দুটোই যদি ফিমেল হয় তাহলে মিলে যাওয়ার চান্স হাই। নেক্সট হচ্ছে ডেটিটাস। ডেটিটাসে যদি আমাদের নাইট্রোজেন বা ওয়াটার সলিউবলস কোন সাবস্টেন্স, ওয়াটার সলিউবল কোন সাবস্টেন্স থাকলে, লাইক সুগার থাকলে, ডিকম্পোজিশন ফাস্ট হবে, ঠিক আছে? অর্থাৎ লিগনিন কাইটিন থাকলে স্লো, নাইট্রোজেন প্রোটিনেসিয়াস সাবস্টেন্স মানে প্রোটিন সলিউবল ওয়াটার সলিউবল সাবস্টেন্স থাকলে এ হবে। এবারে এনভায়রনমেন্টের সিচুয়েশন বলেছে, যদি গরম থাকে, ওয়ার্ম কন্ডিশন থাকে, আর ময়েস্ট থাকে, আর্দ্র থাকে, ময়েস্ট এনভায়রনমেন্ট, তাহলে কি বলতো, ফাস্ট হবে প্রসেসটা, দ্রুত হবে। যত কোল্ড হবে, কি লিখছি, কোল্ড লিখতে কি এ করে দিচ্ছি, কোল্ড হবে, আর ধরো অক্সিজেনের অ্যামাউন্ট কম থাকবে, লেস অক্সিজেন মানে কি, অ্যানারোবিক কন্ডিশন, তত কি হবে না, এটা স্লো হয়ে যাবে প্রসেসটা। এটা কিন্তু বহুবার পরীক্ষায় এসছে এই জায়গাটা থেকে, ঠিক আছে? লিগনিন তাহলে স্লো হবে না ফাস্ট হবে, নাইট্রোজেন তাহলে স্লো হবে না ফাস্ট, একদম পরিষ্কার করে এই পুরো জায়গাটা জুড়ে এটাই বলেছে, কিন্তু এই 4টে লাইন বলেছে। ডাউট আছে কোনো? এনি ডাউট? না স্যার। ওকে, নেক্সট হচ্ছে এনার্জি ফ্লো। তাহলে আমরা তিনটে জিনিস পড়েছিলাম, ডিকম্পোজিশন প্রথমে পড়েছিলাম, ফার্স্ট হচ্ছে আমাদের পড়েছিলাম, আরে বল না, প্রোডাক্টিভিটি, তারপরে পড়লাম ডিকম্পোজিশন, এবার তো এনার্জি ফ্লো। এনার্জি ফ্লো পরে আর কিছু নেই, এটাই তো ছিল, আর কিছু ছিল নাই, মানে ইউনিটগুলো ছিল প্রোডাক্টিভিটি, ডিকম্পোজিশন এন্ড নিউট্রিয়েন্ট সাইক্লিং, একদম শেষে আছে এটা। এনার্জি ফ্লোটা খুব ইম্পর্টেন্ট। আমরা আগেও বলেছিলাম ফটোসিনথেটিক্যালি অ্যাক্টিভ রেডিয়েশন পার কত হয় রে, কত রেঞ্জের আলো, দেখি কতটা মনে আছে, কোন রেঞ্জের আলোতে ফটোসিনথেসিস ভালো হয়? 400 থেকে 700 ন্যানোমিটার। ভেরি গুড, ইট ইজ 400 ন্যানোমিটার টু 700 ন্যানোমিটার, এই রেঞ্জের মধ্যে ফটোসিনথেসিস খুব ভালো হয়, ঠিক আছে? তো দিস ইজ কল ফটো, মানে এই রেঞ্জে খুব ভালো হয় না ফটোসিনথেসিসটা, এই রেঞ্জেই হয়, ঠিক আছে? ওকে স্যার আমরা জানি সান ইজ দ্য আর্লিয়েস্ট। বল স্যার, এই জায়গায় একটা জিনিস বুঝতে পারিনি, ওই যে লেখা আছে না স্যার, ওই যে যেটা নীল দাগ করলেন তার আগে যে লেখা লেস দেন 50% কোনটা আর 2 to 10% কোনটা, দুটোই তো পিএআর লেখা আছে। হ্যাঁ, কি লেখা আছে দেখ, of the radiation, incident solar radiation, less than 50% is photosynthetically active radiation, ঠিক আছে?
তারপরে কি বলছে দেখ, plant capture only 2 to 10% of the power and this small amount of energy sustain the entire living world. এটা কি বলছে, সানলাইটের 50% বা 50% থেকে কম, অ্যাকচুয়ালি 10% ফটোসিনথেটিক্যালি অ্যাক্টিভ রেডিয়েশন। এবার প্লান্টস অ্যাকচুয়ালি ওই যে ফটোসিনথেটিক্যালি অ্যাক্টিভ রেডিয়েশন যেটা, তারও 2 to 10% মাত্র ওটা ইউজ করে ফটোসিনথেসিস করার জন্য, তাতেই যথেষ্ট না। সূর্যের আলোকের 50% নয়, সূর্যের আলোকের 50%-এরও কম হচ্ছে পার, মানে ফটোসিনথেটিক্যালি অ্যাক্টিভ রেডিয়েশন। আর এই ফটোসিনথেটিক্যালি অ্যাক্টিভ রেডিয়েশন যেটা, তারও 2 to 10% এনাফ মানে সানলাইট এনাফ ফটোসিনথেসিস করার জন্য এনার্জি। বুঝতে পারছিস এবারে? হ্যাঁ স্যার। এই রেঞ্জের মধ্যে কি ফটোসিনথেসিসটা পসিবল, 400 থেকে 700, ওর বাইরে গেলে হবে না। কিন্তু পসিবল বলে কি, মানে তোর বাড়িতে ধর একসঙ্গে প্রচুর চাল আছে, 10 কিলো চাল আছে, তার মানে কি তোর বাড়িতে এক তো পাশের দোকানটাতে যা চাল আছে তুই তো তার 50% বা 30% কিনে চলে এসেছিস, তাই বলে আছে বলে তুই খেয়ে নিবি? খেতে পারবি? খেতে তো পারবি না। তুই কি করবি, তো যতটুকু পেটে ধরবে ততটুকু তুই খাবি। তো সেইটাই কথা কেন বলছে, একটা বিশাল রেঞ্জের আলোতে ফটোসিনথেসিস পসিবল, তার 2 to 10% ওই না ওর জন্য, সেটাই বলছে। So 2 to 10% of the photosynthetically active radiation is enough to sustain the living world. Okay? এবারে কি বলছে, মনে রাখবে একটা জিনিস এখানে দেওয়া নেই, এই যে আমাদের এনার্জি ফ্লো কিন্তু আমাদের থার্মোডাইনামিক্সের ফার্স্ট এন্ড সেকেন্ড বোথ লকে ফলো করে। Laws are maintained by energy flow. এনার্জি ফ্লো কি করে না, এই যে লাইট মানে এনার্জি রেডিয়েশন হচ্ছে, ঠিক আছে, একটা লেভেল থেকে একটা লেভেলে যখন এনার্জি যাবে, তখন কিন্তু ফার্স্ট এন্ড সেকেন্ড বোথ ল মেইনটেইনড হয়, মানে একদম প্রপারলি মেইনটেইনড হয়। তো বেসিক্যালি কি হবে, প্রোডিউসার মেন তো এনার্জি তৈরি করে। ওকে, প্রোডিউসার থেকে সেটা কে খাবে, প্রোডিউসারকে কে খাবে, প্রাইমারি কনজিউমার, হ্যাঁ কি না? প্রাইমারি কনজিউমারকে কি খাবে, সেকেন্ডারি টারশিয়ারি কনজিউমার। বলছে এদের থেকে প্রোডিউসার যে পরিমাণ এনার্জি সানলাইট থেকে নিয়ে এরা স্টোর করে, প্রোডিউসার তার 10% এনার্জি প্রাইমারি কনজিউমার নেয়, আর প্রাইমারি কনজিউমারের 10% এনার্জি এই সেকেন্ডারি বা টারশিয়ারি কনজিউমাররা পায়। এটা কে বলা হয়, লিন্ডম্যানস এর 10% ল, 10% ল অফ লিন্ডম্যান। এবার প্রোডিউসার বলতে কাদেরকে বুঝি আমরা, মেজর প্রোডিউসার আর হার্বেসিয়াস এন্ড উডি প্ল্যান্টস, মানে মেনি প্ল্যান্টস বেসিক্যালি, ঠিক আছে। অ্যাকোয়াটিক প্ল্যান্টসও পসিবল, লাইক ফাইটোপ্ল্যাঙ্কটন, আগেও বলেছি প্রোডিউসার কারা কারা। আর এখানে এবার তো এখানে আর কিছু তেমন মাঝখানে নেই, খালি মনে রাখবে এখানে কনজিউমার জিনিস, অল দ্য অ্যানিমেলস ডিপেন্ড অন দ্য প্ল্যান্ট, এটা আইদার ডিরেক্টলি অর ইনডিরেক্টলি। ডাইরেক্টলি প্ল্যান্টের উপর ডিপেন্ড করছে, ইনডিরেক্টলি মানে ছাগল ডাইরেক্ট গাছপাতা খায়, তাহলে কি ওরা ডিরেক্টলি ডিপেন্ডেন্ট অন প্ল্যান্ট, ঠিক আছে। বা আমরা কি করছি না, ইনডিরেক্টলি, যদি মানুষ সবকিছু খায়, আমরা ডাইরেক্ট তো শাক খাচ্ছি, তো শাকটা খাই তো বিভিন্ন রকম, সবজি খাচ্ছি, আমরা কি বলতো, আমরা হলজয়ী সব রকম, মানে একদম ছাড়ি না কিছু, আপাদ মস্তক একদম সব খাই, হলজয়ী বলা হয় জন্য আমাদের, অদ্ভুত, কোনো নিয়ম কানুন নাই। তো যাই হোক, এদেরকে বলা হবে কনজিউমার্স, আমাদেরকে বলা হবে, আমরা কি অ্যাকচুয়ালি হেটেরোট্রপস, কারণ নিজের খাবার নিজে তৈরি করতে পারে না, তাদের কি বলা হয়, হেটেরোট্রপস বলা হয়। এবারে আমি আগে ওই জিনিসগুলো মেনশন করে দিচ্ছি, প্রাইমারি কনজিউমার কাদের বলে,
যারা হার্বিভোরস তারা প্রাইমারি কনজিউমার, দে অ্যাকচুয়ালি প্লান্টকে খাবে, দে ফিড অন দা প্ল্যান্ট, মানে প্রডিউসারকে খাবে। ওকে, যাদের হার্বিভোরস বলা হবে প্রাইমারি কনজিউমার। বল স্যার এই পেজটার উপরের দিকটা একটু দেখাবেন? স্যার আরে পিডিএফ পাঠিয়ে দেবো তো, চিন্তা কি? বল বল। স্যার আমরা প্রাইমারি কনজিউমারকে প্রিডেটর বলতে পারি? প্রিডেটর তো ডেফিনেটলি, কিন্তু সে তো শিকার করছে না কাউকে, মানে সে তো গাছকে খাচ্ছে, তো শিকার তো করছে না। গাছে খাচ্ছে তো কি হয়েছে, গাছের কি জীবন নেই? গাছ তো পালাতে পারে না, তাই জন্য তো গাছ বিভিন্ন রকম মেকানিজম মেনটেন করে। এই জন্য হ্যাঁ, ওই তামাক তামাক তৈরি করে, এগুলো কেন তৈরি করে? এগুলো কি গাছ যাতে নিজের ও তো স্বার্থে তৈরি করে? হ্যাঁ, ও খাবার এখানে মুখই দেবে না, ঠিক আছে? মানে ওদের তো কিছু মেকানিজম থাকা উচিত নিজেকে বাঁচাবার, এটাও অ্যাকচুয়ালি শিকার দেখায়। কিন্তু প্লান্ট যেহেতু মুভমেন্ট করতে পারে না, তাই জন্য দেখে মনে হচ্ছে যে পালাচ্ছে না বলে মনে হচ্ছে না যে শিকার করছে দৌড়ে। ঠিক আছে, যদি পালাবার পারতো তাহলে তাহলে গাছও ছাগল দেখতে গাছের পেছনে দৌড়াতো। এ লেখা হয়েছে, তুই কি লিখছিলি নাসরিন? হ্যাঁ স্যার হয়ে গেছে। দেন হচ্ছে হার্বিভোরস। হার্বিভোরস কি বললাম, তো প্রাইমারি কনজিউমার যারা তারাই হার্বিভোরস, গাছপালা খায়। এবারে যারা সেকেন্ডারি বা টার্সিয়ারি কনজিউমার, মনে রাখবি এই জিনিসটা, এই চারটা একটু মনে রাখবি। যারা গ্রাস তারা প্রডিউসার, দেখতেই পাচ্ছি আমরা এখানে। যারা গ্রোথ তারা প্রাইমারি কনজিউমার বা হার্বিভোরস। ও সরি, ম্যান, মানুষ কি করছে? ছাগলকে খাচ্ছি আমরা, তাহলে আমরা সেকেন্ডারি কনজিউমার বাট প্রাইমারি কার্নিভোর। প্রাইমারি কার্নিভোর কি বললাম বুঝতে পেরেছিস? আমরা হচ্ছে প্রাইমারি। আরেকটা এক্সাম্পল দিই সব থেকে ভালো, এই যে অনেকটা গঙ্গা ফড়িং প্রত্যেকেই দেখেছি, মানে মাঠে ঘাটে খেলতে গেলে গঙ্গা ফড়িং দেখেছি, সবুজ কালারের গ্রাস, কি বলে ওটাকে, গ্রাস হপার। গ্রাস হপার তো মোটামুটি প্রত্যেকেই দেখেছি। তো গ্রাস হপার কি একটা, ও কি খায়? গাছের পাতা খায়, দেখবি ও কচু গাছের উপর বসে পাতাগুলো খেতে থাকে। তো প্রাইমারি ও হচ্ছে প্রাইমারি কনজিউমার, হার্বিভোরস। ওকে কে খায় বলতো? ব্যাং খায় বা মাছ খায়, আমি ব্যাং ধরে নিলাম, ওকে ব্যাং খায়। ব্যাং কি তার মানে? ও সেকেন্ডারি কনজিউমার বাট প্রাইমারি কার্নিভোর, কারণ কি ও হার্বিভোরটাকে খাচ্ছে। আবার ব্যাংকে কে খায়? সাপ খায়। সাপ কি? সাপ হচ্ছে টার্সারি কনজিউমার আর সেকেন্ডারি কার্নিভোর। স্নেক হচ্ছে টার্সারি কনজিউমার বা সেকেন্ডারি কার্নিভোর। ওকে, আবার সাপকে কে খাবে? ময়ূর খাবে। ও হচ্ছে মানে কোয়াটার্নারি বা টপ কনজিউমার বলা হবে ওকে, টপ কনজিউমার অ্যান্ড সেকেন্ডারি বা টার্সিয়ারি কার্নিভোর বলা হবে ওর লেভেল অনুযায়ী। কি বললাম বুঝতে পেরেছিস? তো যে মানে কখনো কিন্তু কোশ্চেনটা ঘুরিয়ে যেতে পারে, সেকেন্ডারি মানে প্রাইমারি না সেকেন্ডারি কনজিউমার না প্রাইমারি সেকেন্ডারি কার্নিভোর, এই ব্যাপারটা নিয়ে আমি কালকে একটু আলোচনা করে দেবো। কালকে ট্রাই করবো এই চ্যাপ্টারটা শেষ করে দেবো। হ্যাঁ, টাইম না, এটা হয়ে যাবে, এটা আরামসে শেষ হয়ে যাবে। কালকে ক্লাসটা একটু বড় ক্লাস, কিন্তু ছোট হলো ক্লাসটা। ওকে, আমি নেক্সট ক্লাসে এটা ডিসকাস করে দেবো যে পুরো